চলুন সবাই দেখি বাবু এখানে কি করছে। তো বাবুর বাবা সকালবেলা আজকে ঘুম থেকে ওঠার পরপরই একটু এয়ারপোর্টে গিয়েছিল। এয়ারপোর্টে কেন গিয়েছিল সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করছি। একজন লোক এসেছে ইতালি থেকে, তো তার কিছু জিনিসপত্র আনিয়েছে আর কি ওই লোকের মাধ্যমে। ওই লোককে রিসিভ করার জন্য এয়ারপোর্টে গিয়েছিল। ইতালিতে বাবুর বাবা যে বাসায় থাকে এখানে কিন্তু অনেক কিছুই কিনে রেখে এসেছে, আনতে পারেনি ওজন বেশি হয়ে যাওয়ার জন্য। ওখান থেকেই কয়েকটা জিনিস আনিয়েছে, সেগুলোই আর কি বাবু খুলছে বাসায় আসার পর। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন আমার প্রিয় আপুরা, ভাইয়ারা, সোনামণিরা এবং আন্টিরা। আশা করছি দেশে এবং দেশের বাহিরে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমরাও মহান আল্লাহ পাকের ইচ্ছায় আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আমি মনিরা, আমার চ্যানেল মনিরাস ওয়ার্ল্ডে আপনাদেরকে একটি নিউ লাইফস্টাইল ব্লগ দেখার জন্য ওয়েলকাম করছি। আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই ব্লগ ভিডিওটিও ভালো লাগবে। তো বাবু কিন্তু অলরেডি প্যাকগুলো খুলে ফেলছে। দুইটা ওয়ালমেট আছে এখানে, এগুলো কাঠের, আর এগুলো হচ্ছে অ্যান্টিক, মানে ইতালিতে অ্যান্টিক মার্কেট আছে ওখান থেকেই কেনা। এই ওয়ালমেট দুইটা কিন্তু খুব সুন্দর। অনেক শোপিস কিনা ছিল, আমি না করেছি শোপিসগুলো যেন আর দেশে না নিয়ে আসে। যেহেতু আমার ঘরে যে কয়েকটা শোপিস আছে সেগুলি আমি সরিয়ে ফেলার চেষ্টা করছি। আমার আপুরা বলেছেন যে এগুলো আসলে ঘরে রাখা ঠিক না, আর আমি নিজেও জানি রহমতের ফেরেশতা ঘরে আসে না, সেজন্য আমি মানে পশু পাখি যত শোপিস আছে সব কিছু আস্তে আস্তে সরিয়ে ফেলছি। তো এই কাঠের ওয়ালমেট দুইটা কিন্তু খুব সুন্দর, বাবু আপনাদেরকে দেখিয়ে দিল, আর আপনারাও কিন্তু কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। এখানে আরও কয়েকটা প্যাক খোলা হচ্ছে, এগুলোর ভিতরে হয়তো সংসারের কোনো টুকিটাকি দরকারি জিনিসপত্র আছে, এখনও আমি ঠিক ওইভাবে বলতে পারছি না, দেখছি শুধু আর কি। তো এই তো বাবু খোলার পর দেখলাম, তো কোনটা আসলে কি কাজের আমি জানি না, সেজন্য আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। তবে এটা হচ্ছে বাবুর জন্য একটা বাঁশি কেনা হয়েছে। বাবু যখন বাঁশিটা বাজাচ্ছিল আমার কেন জানি খুব হাসি পাচ্ছিল, আর হেমিলনের বাঁশিওয়ালার গল্পটা মনে পড়ছিল। তো যাই হোক, বাবু কিন্তু এখানে আরও কিছু জিনিসপত্র বের করে ফেলেছে, আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখতেই পাচ্ছেন, কিছু মোবাইল দেখা যাচ্ছে। এগুলো হচ্ছে অ্যান্টিক মোবাইল আর কি। তো আমার হাজব্যান্ডের অ্যান্টিক মোবাইলের কালেকশন আছে, এটা তার শখ। অনেক বছর ধরেই সে অল্প অল্প করে কিনে কিনে জমিয়েছে এই মোবাইলগুলো। তো আমি আপনাদের সাথে আগেও শেয়ার করেছিলাম হয়তো বা আমার কোনো ভিডিওতে, যারা আমার রেগুলার ভিউয়ার্স আছেন বা অনেক আগের ভিউয়ার্স আছেন তারা হয়তো বা দেখেছিলেন। তো আজকে আবার একটু শেয়ার করছি এই মোবাইলগুলো। আর আজকে যে কয়টা নিয়ে এসেছে সেই কয়টা আবার আগেরগুলোর সাথে একটু গুছিয়ে রাখছে। এক একজনের কিন্তু এক এক টাইপের শখ থাকে, যেমন আমার হাজব্যান্ডেরও এটা একটা শখ, এই মোবাইলগুলো কালেকশন করা, অ্যান্টিক মোবাইল কালেকশন আর কি। সে অনেক জায়গা থেকে অল্প অল্প করে কিনে আজকে এতগুলো করেছে। এখানে মনে হয় 200-র মতো বা 200-র বেশি হতে পারে মোবাইল কালেকশন আছে আর কি। তো এখন তো এগুলো আর তার আন্ডারে নেই, এখন এগুলো আমার ছেলেরই হয়ে গেছে, সে এগুলো টেক কেয়ার করে। আজকের ব্লগটি কিন্তু সকাল থেকে শুরু করেছিলাম। তো আমরা সবাই ব্রেকফাস্ট করে নিয়েছি, ব্রেকফাস্ট করার পর চাও খেয়ে নিয়েছি। চা খেয়ে চায়ের কাপগুলো একটু ধুয়ে ঝুলিয়ে রাখছি। আপনারা অনেকেই জানতে চান যে এই হ্যাঙ্গারটা আমি কোথা থেকে কিনেছি বা প্রাইস কত। মগ রাখার এই হ্যাঙ্গারটা কিন্তু আমি কুশল সেন্টারের বেসমেন্ট ফ্লোর থেকে কিনেছিলাম, দুইটা কিনেছিলাম 300 টাকা দিয়ে, পার পিস 150 টাকা করে। আর এই কর্নারটা আজকে একটু এভাবে গুছিয়ে নিয়েছি, আপনাদের সাথে আর শেয়ার করার সময় পাইনি, তো এখন একটু শেয়ার করে দিলাম। আর স্টিলের যে আমার একটা মগ রাখার হ্যাঙ্গার আছে, মানে এই যে জানলার মধ্যে যে ঝুলিয়ে রাখি, প্রায়ই একটা কমেন্ট আসে যে আপু এটা কোথা থেকে কিনেছো আর কত প্রাইস। এটা 550 টাকা নিয়েছিল, আমি একটা সুপার শপ থেকে কিনেছিলাম। তো বাবুর বাবা যখন বাইরে থেকে এসেছে দুইটা ইলিশ মাছ নিয়ে এসেছে। তো আজকে কি রান্না করব সেটা তো আগেই আমি ঠিক করে ফেলেছিলাম, সব কাটাকুটা হয়ে গেছে, মানে হচ্ছে আর কি, খালা কাটছে। তো এখন আর ইলিশ মাছ রান্না করব না, তাই একটু এভাবে করে রেখে দিচ্ছি, কালকে হয়তো বা নামিয়ে রান্না করব। ইলিশ মাছ কিন্তু আমাদের জাতীয় মাছ, আমরা খুব পছন্দ করি খেতে, কিন্তু অ্যালার্জির কারণে খুব একটা আমার ঘরে আনা হয় না। আর আমার হাজব্যান্ডের কথা হলো জাতীয় মাছের দাম থাকবে কম, এটার দাম এত বেশি কেন, জাতীয় মাছ সবাই যেন খেতে পারে এরকম একটা দাম থাকা উচিত।
তো মাছগুলো এখন আমি ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। আর আপনাদেরকে ছোট্ট একটা বিষয় মনে করিয়ে দিচ্ছি প্রতিদিনের মতো, যদি কেউ আমার এই ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকেন তাহলে প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইকই কিন্তু অসংখ্য ভাইয়াপুর কাছে পৌঁছে দিবে আমার এই ভিডিওটি, আর আমার চ্যানেলটাকে কিন্তু অনেক বড় করবে। তো যাই হোক, এখন চলে আসি রান্না বান্নায়। তো এখানে কাটাকুটা হয়ে গেছে সব কিছু। খালা লাউ কেটে দিয়েছে, সব কিছুই খালা কেটে দিয়েছে, কিন্তু আমি ধুয়ে পানি ঝরানোর জন্য এভাবে রেখে দিয়েছি। এখানে লাউ কাটা হয়েছে, এখানে বরবটি দিয়ে আলু কাটা হয়েছে, ভাজি করা হবে। আর এখানে হচ্ছে ধুন্দুল কাটা হয়েছে, যেটা আমি গতকালকে ভুলে গিয়েছিলাম, পরে আমারও মনে পড়েছে। আর অনেক আপুরা আমাকে মনে করিয়ে দিয়েছেন, অনেক ধন্যবাদ আপুদেরকে। আর এখানে একটা দেশি মুরগি কেটে নেওয়া হয়েছে। আজকে লাউ দিয়ে মুরগির একটা দারুণ রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। আশা করছি সবাই পুরো ভিডিওটি জুড়ে থাকবেন, স্কিপ না করে, আপনাদের কাছে খুব ভালো লাগবে। আর এপাশে পেঁয়াজ কেটে দিয়েছে একটু বেশি করে, আর কাঁচামরিচ, রসুন এগুলো সব আমি রেডি করে নিয়েছি রান্না করার জন্য। কিন্তু আমার ঘরে এক ফুটাও আদা পেস্ট নেই, তো খালাকে দিয়েছি আদা ছিলে আর কি একটু কুচি কুচি করে দেওয়ার জন্য, আমি ব্লেন্ডার করে নিব। আর সকালবেলা আজকে এসেই খালা বলল যে খালার চলে যেতে হবে গ্রামের বাড়িতে, খালার শ্বশুরের নাকি খুবই মারাত্মক অবস্থা, যে কোনো মুহূর্তে মারা যেতে পারে, ওনাকে দেখার জন্য মানে যেতে হবে। তো আদা একদমই নেই ঘরে, খালা চলে যাবে, জানি না কতদিনের জন্য যাবে। তো আদাটা বললাম খালা একটু কেটে দিয়ে যাও, তা না হলে তো আমার অনেক প্রবলেম হয়ে যাবে, যেহেতু আমার কাটাকুটা একটু বেশি প্রবলেম, মানে আমার ব্যাক পেন বেড়ে যায়। তো এখন আদাটা ছিলছে আর কি, কাটছে। আর আমি এদিকে সব সবজিগুলো ধুয়ে যেগুলোতে আদা লাগবে না সেই তরকারিগুলো বসিয়ে দিচ্ছি। এক চুলায় বরবটি আর আলুর ভাজিটা বসিয়ে দিলাম, পাশের চুলায় আমি চিংড়ি মাছ দিয়ে ধুন্দুলটা রান্না করে ফেলবো। চিংড়ি মাছটা এই চুলায় কষিয়ে নিচ্ছি, পাশাপাশি ওই চুলায় আমি বরবটি ভাজিটাও করে ফেলছি। কারণ খালা চলে যাবে, খালা এমন একটা খবর বলল যে খালাকে আর আটকানোর কোনো পথ নেই। খালার আমার যখন ঝামেলা থাকে তখন খালারও যে কোনো একটা বিপদ চলে আসে, আমি দেখেছি এই জিনিসটা খেয়াল করে। তো আমার বাসায় একটু কাজের ঝামেলা চলছে, আমি আপনাদের সাথে শেয়ার করব পরবর্তীতে। আশা করছি পুরো ভিডিওটি জুড়ে থাকেন, দেখতে পাবেন। তো খালাও এসে সকালবেলা এমন করে বলল যে খালারও নাকি চলে যেতে হবে, মানে আমি কিছুটা মর্মাহতই হলাম খবরটা পেয়ে। তো তারপরও কি করব, খালাকে তো আর আমি আটকে রাখতে পারবো না, তার বিপদ তার তো যেতেই হবে। তো যাই হোক, এদিক থেকে কিন্তু ধুন্দুল তরকারিটা আমি বসিয়ে দিয়েছিলাম, আর কি পরিমাণ ঝোল বের হয়ে গেছে, এক ফোঁটাও কিন্তু পানি দেইনি। তো ঝোলটা শুকিয়ে নিয়ে তরকারিটা উঠিয়ে নিব আর কি, একটু মাখা মাখা করে নিব। আর এপাশ থেকে আমি আদাটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি, কারণ আদা একদমই নেই, আদার পেস্ট না হলে আমি মুরগির মাংসটা রান্না করতে পারবো না, সেজন্য আদা পেস্ট করে নিচ্ছি। অনেকেই জানতে চান আমার এই ব্লেন্ডারটা সম্পর্কে, ব্লেন্ডারটা কোন ব্র্যান্ডের, এটা ন্যাশনাল ব্র্যান্ডের, আর এটা অনেক বছর আগের, 22 বছর আগের আমার আম্মা সিঙ্গাপুরে গিয়েছিল, সেখান থেকে নিয়ে এসেছিল। আল্লাহর অশেষ রহমতে এখনও পর্যন্ত ব্লেন্ডারটা খুব ভালো আছে। এরপরে আমার আরও কয়েকটা ব্লেন্ডার আছে, কিন্তু এটার মতো মানে কাজ করে এত ভালো লাগা আমার মধ্যে আর কোনোটা দিয়েই কাজ করে না। আমি এই ব্লেন্ডারটা ইউজ করতে খুব পছন্দ করি, সব কিছু কিন্তু আমি এটা দিয়েই করি। রমজান মাসে আমার অনেক উপকার হয় এই ব্লেন্ডারটা দিয়ে। তো যাই হোক, আপনাদের সাথে অনেক বক বক করে ফেলছি, আমি এদিকে রেসিপিটা শেয়ার করি একটু। চুলায় একটা প্যান বসিয়ে দিলাম আর পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আজকে আমি লাউ দিয়ে চিকেন রান্না করব, আর সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। তেলটা একটু গরম হয়ে আসার পর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কিছু পরিমাণ, পেঁয়াজটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখানে আমি তেজপাতা, দারচিনি, এলাচি আর লবঙ্গ দিয়ে দিলাম। হালকা ব্রাউন কালার করে ভেজে নিব পেঁয়াজটাকে। এই তো ব্রাউন কালার হয়ে গেছে, এই পর্যায়ে আমি আদা রসুনের পেস্ট অ্যাড করে দিব। রসুন পেস্ট দিচ্ছি আমি 1 টেবিল চামচ পরিমাণ, আদা পেস্ট দিচ্ছি আমি 1.5 টেবিল চামচ পরিমাণ। আদা কিন্তু সবসময় রসুনের চেয়ে একটু বেশি দিতে হয়। তো এখন আদাটাকে পেঁয়াজের সাথে একটু ভেজে নিলাম, আর অল্প পরিমাণ পানি অ্যাড করে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর এখন দিয়ে দিব আমি পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এখন দিয়ে দিচ্ছি আমি ধনিয়া গুঁড়া, এরপর দিয়ে দিলাম আমি 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। সবগুলো মশলাটা দেওয়ার পর একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। আমরা কিন্তু সবসময় একভাবেই চিকেন রান্না করি বেশিরভাগ সময়, তো সবসময় একরকমভাবে চিকেন খেতে খেতে কিন্তু একটা একঘেয়েমি চলে আসে। তো সেই একঘেয়েমিটা দূর করার জন্য কিন্তু আমরা মাঝে মাঝে একটু অন্যরকমভাবে রান্না করতে পারি। তো এখন এই যে দেশি মুরগিটা দিয়ে দিলাম, মুরগিটাকেও খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মশলার সাথে।
আর লাউটা কিন্তু দেশি মুরগি দিয়ে রান্না করলে ভালো লাগে, ব্রয়লার মুরগি দিয়ে রান্না করলে কিন্তু লাউ ভালো লাগবে না খেতে। এটা দেশি মুরগি দিয়েই সবসময় খেতে ভালো হয়। কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। 5 থেকে 6 মিনিট খুব ভালোভাবে মুরগিটাকে কষিয়ে নিলাম। একটু নেড়েচেড়ে নিব। খুব সুন্দরভাবে কিন্তু কষে গিয়েছে, তেলটা উপরে ভেসে এসেছে। এ পর্যায়ে আমি এর মধ্যে লাউ কেটে ধুয়ে রেখেছি, লাউটা অ্যাড করে দিব। এই তো লাউ দিয়ে দিচ্ছি, একটা লাউ পুরা দিচ্ছি না, অর্ধেকের চেয়ে বেশি দিলাম, আর বাকি কিছুটা আমি রেখে দিয়েছি কালকে ডাল দিয়ে রান্না করব, কারণ একটা লাউ দিলে বেশি হয়ে যাবে যেহেতু একটা চিকেন। তো নেড়েচেড়ে দিচ্ছি, নেড়েচেড়ে একটু কিছুক্ষণ কষিয়ে নিব। 5 থেকে 6 মিনিটের মতো মিডিয়াম হিটে রেখে আমি খুব ভালোভাবে চিকেন আর লাউ কষিয়ে নিব একসাথে। অন্য সব রান্না কিন্তু হয়ে গেছে, ভাতও রান্না করে ফেলেছি। এখন শুধু লাউ দিয়ে চিকেনের এই তরকারিটা হয়ে গেলেই আমার রান্না বান্না সব শেষ। খালা ওইদিকে সব কাজ গুছিয়ে নিয়ে আসছে। খালা তো চলে যাবে আজকে কতদিনের জন্য আমি জানি না। আমার শুধু এখন একটাই টেনশন হচ্ছে, কারণ আমার যখন বেশি শরীর খারাপ থাকে তখনই খালার ছুটির প্রয়োজন হয়। আমি এই জিনিসটা আসলে বুঝতে পারি না কেন এরকম হয় আমার সাথে। তো যাই হোক, চিকেনটাকে খুব ভালোভাবে লাউ আর চিকেন কষিয়ে নিলাম। এখন আমি ঝোলের পানি অ্যাড করে দিলাম, পরিমাণ মতোই ঝোলের পানিটা অ্যাড করলাম, খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, কারণ লাউটা কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গেছে, চিকেনটাও সিদ্ধ হয়ে গেছে। তো এরকম করে একটু ঝোলটা দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও 10 মিনিটের মতো রান্না করে নিব মিডিয়াম হিটে রেখে। এই পর্যায়ে এসে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি উপর থেকে। কাঁচামরিচটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আর এই তো আমার সব রান্না বান্না কমপ্লিট। আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি আজকে আমাদের দুপুরের খাবারের মেনু কি। এই তো এখানে বরবটি আর আলু ভাজি করা হয়ে গেছে, আর নিচের পাতিলটাতে হচ্ছে ভাত। অনেকেই জানতে চান আমার এই পাতিলগুলো রাইস কুকারের কিনা। হ্যাঁ, এগুলো রাইস কুকারের যে মেশিনটা আছে সেটা নষ্ট হয়ে যাওয়াতেই কিন্তু আমি এই পাতিলগুলো এভাবে ইউজ করে ফেলছি। আর এটাতে হচ্ছে আমার সেই রেসিপিটা, লাউ দিয়ে চিকেনের তরকারি। খুব মজার এবং খুব অসাধারণ একটা রেসিপি। যারা ট্রাই করেননি অবশ্যই ট্রাই করে দেখবেন, আপনাদের কাছে ইনশাল্লাহ ভালো লাগবে। আর এটা হচ্ছে ধুন্দুল দিয়ে চিংড়ি মাছের তরকারিটা, এটাও খুব মজার একটা রেসিপি, আমার খুব পছন্দের একটা খাবার। তো এই তো এখনও গোসল কিছুই করা হয়নি, নামাজও পড়া হয়নি। তো বাবুর ক্ষুধা লেগে গিয়েছে, বাবুকে একটু ভাত দিতে হবে। আর এদিক থেকে ওর বাবা আবার বলল চা বানিয়ে দিতে। আজকে সারাদিনই এই নিয়ে 5 বার অলরেডি আমি চা বানিয়ে ফেলেছি। সে কাজ করছে একটু, ঘরের ভিতরেই একটা কাজ করছে, আপনাদের সাথে আমি শেয়ার করব। তো সেজন্য একটু বেশি বেশি একটু পরপর চা বানিয়ে দিতে হচ্ছে আর কি। তো এখন বাবুকে ভাতটা দিয়ে দিচ্ছি। আমরা এখনও কেউই খাইনি, কারণ ঘরের মধ্যে যদি একটু এলোমেলো থাকে বা কাজ থাকে তখন কিন্তু খাবারটা খেতে একটু দেরি হয়ে যায়। বাবুকে খাবারটা দিয়ে দিচ্ছি, বাবু খেয়ে নেই, কারণ ও তো ছোটো মানুষ, ওর ক্ষুধা লেগে গিয়েছে, অনেক বেজে গিয়েছে। আর আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন লাউ দিয়ে আমার আজকে চিকেনের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে। আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। আপনাদের একটা সুন্দর কমেন্ট, একটা সুন্দর মতামত পেলে কিন্তু আমি পরবর্তী একটা কন্টেন্ট তৈরি করার জন্য অনেক বেশি অনুপ্রাণিত হই। এই তো সব কিছু টেবিলে এনে রেখেছি, যার যখন ক্ষুধা লাগবে খেয়ে নিবে। আজকে আর একসাথে বসে খাওয়া হলো না সবার। এখন প্রায় বেজে গেছে 3টা, 10 মিনিট কম 3টা। তো এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি আমার আজকে বাসায় কি ঝামেলা বা কি কাজ চলছে। এই তো এটা হচ্ছে আমার বেডরুম। আমার বেডরুমের এক সাইডের পর্দা খুলে নেওয়া হয়েছে। আর এই তো এগুলো হচ্ছে আমার পর্দাগুলো, আপনাদেরকে একটু কাছ থেকেই দেখিয়ে দিই। পর্দা নিয়ে আপনাদের অনেক কোশ্চেন আছে। পর্দাগুলো কিন্তু বেশ ভারী। আর পর্দাগুলো কেন খোলা হয়েছে সেটাও একটু বলছি এখন। আমার যে এই পাশে 2টা গ্রিল লাগানো হয়েছিল অনেক দিন আগে, আপনারা দেখেছেন। তো গ্রিল 2টা কিন্তু কালার করে লাগানো হয়নি, তো এখন জং ধরে যাচ্ছে। এজন্য ওর বাবা বললো এই 2টাতে কালার করে দিয়ে যায় যাওয়ার আগে। তো আজকে নিয়ে কিন্তু 2 দিন হয়ে গেল পর্দাগুলো খোলা হয়েছে, গ্রিলটা একটু হালকা পাতলা ডলতেও হয়েছে। তো এই সময়ে আমার খালার ছুটির প্রয়োজন হয়েছে আর কি, এটাই আপনাদেরকে বলছিলাম। তো গ্রিলগুলো আজকে কমপ্লিট হয়ে গেছে, এই যে সাদা কালার করে ফেলেছে। আর এই কাজটা কিন্তু সম্পূর্ণটাই ওর বাবা নিজের হাতে একা একাই করেছে, 2 দিন লেগেছে কিন্তু একাই করেছে। আমার হাজব্যান্ডের কথা হলো নিজের কাজ নিজে করার মধ্যে কোনো লজ্জা নেই, আর কোনো কাজকেই ছোট করে দেখতে নেই। আমি বলেছিলাম একটা লোক দিয়ে করাও, বলল আমি অবসর আছি, আমিই করে ফেলতে পারবো। তো যাই হোক সবটা কমপ্লিট করতে পেরেছি আলহামদুলিল্লাহ। এখন হচ্ছে বিকেলবেলা 5:30টার পর, প্রচণ্ড গরম, এত রোদের তাপ কি বলবো আপনাদেরকে। আমরা যারা ঢাকায় আছি তাদের মনে হয় সবারই সেম অবস্থা, অন্যান্য এলাকার কথা তো আসলে জানি না।
এখন একটু ছাদে চলে এসেছি কাপড় চোপড় নেওয়ার জন্য। সকালবেলা কাপড়গুলো নেড়ে দিয়ে গিয়েছিলাম, সবগুলো কাপড়ই কিন্তু মেশিনে ধোয়া হয়েছে। 2 বালতির মতো কাপড় ছিল আজকে। তো মেশিনে ধোয়া কাপড় এতটা সময় রাখতে হয় না, রোদে মনে হচ্ছে একদম কালারগুলো ডিসকালার হয়ে গেছে, কিন্তু রোদের কারণে আলসেমি করে আসাও হয়নি। আর কারেন্ট এতটাই ডিস্টার্ব করছে, 2বার করে লোডশেডিং হচ্ছে, 1 ঘন্টা করে গিয়ে গিয়ে 2বার 2 ঘন্টা থাকে। তো যাই হোক, এখন একটু ছাদে এসেছি, যখন একটু ছাদটা পুরোটা ঘুরে দেখে যাই। বাচ্চারাও এসেছে আমার সাথে, ওরা থাকবে কিছুক্ষণ, আমি কাপড় নিয়ে ছাদ থেকে চলে যাব। আর এই গাছটাতে কি একটা ফলের মতন এসছে, আপনারা নিশ্চয়ই জানাবেন এটা কি ফল হতে পারে, আমার জানা নেই, বা এটা আসলে কি গাছ সেটাও আমি জানি না, আমার হাজব্যান্ড হয়তো বা জানে। এখন ছাদে এসে দেখলাম এই ফলগুলো হয়েছে। ফলগুলো কিন্তু দেখতে খুব সুন্দর। আর আমার ছাদের গাছগুলো কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, এখন ফুলে ফুলে ভরে গিয়েছে। আর এই যে এখানে বাবু কি যেন একটা করছে, ফোন দিয়ে হয়তো স্লোমো করছে। হ্যাঁ, তো আমি একটু আপনাদের সাথে আমার গাছগুলো শেয়ার করি, শেয়ার করে কাপড় চোপড় নিয়ে বাসায় চলে যাব। তো আপনারা আমার ছাদের গাছগুলো উপভোগ করতে থাকেন, আর আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, আমার এই ব্লগ ভিডিওগুলি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটির পাশে থেকে যাবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর সাবস্ক্রাইব করার পর কিন্তু পাশে থাকা বেল বাটনটিও ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা যখন খুশি তখন আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়ে প্রতিনিয়ত আমাকে অনেক বেশি উৎসাহিত করে যাচ্ছেন, সবাইকে মন থেকে অনেক ভালোবাসা আর ধন্যবাদ জানাচ্ছি। এভাবেই সবাই আমাকে সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্ট নিয়ে আমি অনেক দূর এগিয়ে যেতে চাই। তো এই তো ভাই বোন এখানে কি করছে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন, ওরা স্লোমো করছে। তো ভালোই লাগছিল ওদেরকে একটু দেখছিলাম কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি নিজেও। তো এখন কাপড় তুলে নিচ্ছি, তো আমার বাবুকে বললাম যে তুমি ক্লিপগুলো তুলে নাও, মা কাপড়গুলো নিয়ে নিচ্ছি। তো এই তো কাপড় নিয়ে আমি বাসায় চলে এসেছি, অনেকগুলো কাপড় ছিল, বাচ্চারা এখনও আসেনি, তো কাপড়গুলো এখন বসে বসে একাই গুছিয়ে নেই। কাপড়গুলো গুছিয়ে নিতে নিতে আমি নতুন ইউটিউবার আপুদের জন্য কিছু কথা শেয়ার করছি। আশা করছি যদি আপনারা আমার ভিডিওটি দেখে থাকেন বা দেখেন, অবশ্যই কথাগুলো একটু বোঝার চেষ্টা করবেন। ইদানিং দেখছি আমার ভিডিওতে এসে অনেকেই অনেক ধরনের কমেন্ট করছেন, কী টাইপের কমেন্ট, যেগুলো নাকি আপনাদের চ্যানেলের জন্য মারাত্মক ধরনের ক্ষতিকর কমেন্ট, আর আমার চ্যানেলটাকেও কিন্তু ক্ষতি করবে। যখন আমার চ্যানেলে এই টাইপের কমেন্ট বেশি পড়বে তখন কিন্তু ইউটিউব আমাকেও ছেড়ে দিবে না। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব এই টাইপের কমেন্ট না করে আপনারা সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করেন, সুন্দর করে কাজ করেন। এই ধরনের কমেন্ট করে কিন্তু আপনারা নিজেরা নিজেদের বড় সর্বনাশ করে ফেলছেন। কি আর বলবো আপনাদেরকে, আমি ডিটেলসে কিছুই খুলে বলতে চাচ্ছি না, কারণ সব ধরনের কথা বলাও ঠিক না, আপনারা বুঝে নেবেন আশা করছি। ইউটিউবে কাজ করতে আসলে অনেক রুলস আছে, রুলসগুলো মেনটেন করতে পারলেই কিন্তু আপনার জীবনে সফলতা আসবে, কেউ কিন্তু কারোর জীবনে সফলতা এনে দিতে পারবে না। তো যাই হোক, আমি কাপড়গুলো গুছিয়ে যার যার কাপড় তার তার আলমারিতে রেখে এখন কিচেনে চলে এসেছি, ওদের জন্য বিকেলের নাস্তা তৈরি করব। যত গরমই হোক আমাদের গৃহিণীদের কিন্তু কিচেন থেকে কোনো ছুটি নেই, আমাদের কিন্তু 3 বেলা কিচেনে ঢুকতেই হয়। এখন আবার বিকেলের নাস্তা তৈরি করার জন্য চলে এসেছি, আর ওদের জন্য এখন আমি একটু ফ্রেঞ্চ ফ্রাই ভেজে নিব। আমি যে ফ্রেঞ্চ ফ্রাইগুলো কাট করে ডিপ ফ্রিজে রেখেছিলাম সেখান থেকে নামিয়ে নিলাম, আর এই যে তেলে দিয়ে দিচ্ছি। আমাদের সব মায়েদেরই কিন্তু একটা চিন্তা, সকালবেলা বাচ্চাদেরকে ব্রেকফাস্টে কি দিব, আজকে দুপুরের মেনুতে কি কি হবে, আর বিকেলের নাস্তায় কি দেওয়া যায়, এই ধরনের চিন্তা করতে করতে মনে হয় আমরা বুড়ি হয়ে যাব, আমার কাছে মনে হয়। আর প্রতিদিন রাতের বেলায় শুয়ে শুয়ে কিন্তু ভাবি যে আগামীকালকের খাবারের রুটিনটা কি হবে, ভেবে না রাখলে কি হয়, পরে মাথা একদম গুলিয়ে ফেলেই, মনে হয় যেন কিছুই বুঝতে পারছি না কি করব। এজন্য আমি আগের দিন সব গুছিয়ে রাখি মাথার মধ্যে, যে কোনটার পর কোনটা করব, দুপুরে কি রান্না করা যাবে, বিকালে কি দেওয়া যাবে, বা সকালের নাস্তায় কি করা যাবে। এটা গুছিয়ে রাখলে কি হয়, তাহলে আর মাথার উপর অত প্রেশার পড়ে না। তো এই তো এখানে আমি ব্রেড টোস্ট করে নিয়েছি, আর একটু হানি দিয়ে দিলাম, আর ফ্রেঞ্চ ফ্রাই ভেজে নিয়েছি, সস দিয়ে দিলাম। নাস্তাটা রেডি করে নিয়ে আমি বাবুর রুমে চলে এলাম, আর বাবুর বেডের উপরে একটা টাওয়াল বিছিয়ে এখানেই দিয়ে দিলাম ওদেরকে নাস্তাটা। আর এই রুমটাতে আসার কারণ হচ্ছে এই রুমটাতে এসি ছাড়া হয়েছে, ওদিকে থাকাই যাচ্ছে না গরমের জন্য। 2 ঘন্টা হয়ে গেছে অলরেডি এসি ছাড়া হয়েছে, রুমের টেম্পারেচার এখন 30। এত পরিমাণ গরম পড়েছে যা কি বলবো। আমাদের ঢাকায় এরকম গরম নাকি সব জায়গায় এরকম গরম, জানাবেন তো আপুরা। আমার লাইফে আমি কখনো আর এরকম গরম অনুভব করিনি।
আপনাদের সাথে কথা বলতে বলতে ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের ভিডিওতে আমি যদি কোনো ভুল ত্রুটি করে থাকি সবাই প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর মনিরাস ওয়ার্ল্ডের নেক্সট একটা ব্লগে দেখা হচ্ছে খুব শীঘ্রই। আজকের মতো এখান থেকেই বিদায়। আল্লাহ হাফেজ।